গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের আপোষের পর নানা টালবাহানা করে যাচ্ছে ইসরায়েল। প্রস্তাবের প্রথম ধাপ নিয়ে ঐক্যমত্য হলেও স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নন বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থানে তীব্র সমালোচনা করেছে মধ্যস্থতাকারীরা। গাজায় চলমান আগ্রাসন বন্ধ এবং লেবাননে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে হিজবুল্লাহর সাথেও আলোচনা করছে তারা। যদিও হিজবুল্লাহ বলছে যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের সিদ্ধান্তই মেনে নেবে তারা। গাজায় হামলা বন্ধের কোনো লক্ষণই নেই। এমন পরিস্থিতিতে লেবানন সীমান্তেও বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অঞ্চলটিতে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে চূড়ান্ত তৎপরতা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী মিশর ও কাতার। আছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও। 3 ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রথম ধাপে হামাস ইসরায়েল ঐক্যমতের কথা জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। প্রথম ধাপের পর স্থায়ী যুদ্ধবিরতির প্রক্রিয়া চালিয়ে যেতে হবে, এই ইস্যুতে লিখিত চুক্তি চায় হামাস। তবে শর্ত পূরণ না হলে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের এমন অবস্থানের সমালোচনা করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের উপর জোর দিচ্ছেন মধ্যস্থতাকারীরা। পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে সব পক্ষের সাথে যোগাযোগ করছি। গাজাবাসীকে নিজ এলাকা থেকে উচ্ছেদ, হামলা চালিয়ে যাওয়ার শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। যে উত্তেজনা লেবানন ও লোহিত সাগর ও অন্যান্য এলাকায় তৈরি হয়েছে, সবকিছুর মূলেই গাজায় আগ্রাসন। দুর্ভাগ্যজনক বিষয় হলো ইসরায়েল আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। শিশু হত্যা, জাতিসংঘের কর্মীদের উপর হামলা, পুরো কমিউনিটিতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসন বন্ধ ও মানবিক সংকট দূর করা আমাদের বড় চ্যালেঞ্জ। কেবল হামাস নয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথেও যোগাযোগ করছেন মধ্যস্থতাকারীরা। তবে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহর দাবি, গাজায় আগ্রাসন বন্ধে চুক্তি হলে লেবানন সীমান্ত থেকে হামলা বন্ধ করবেন তারাও। এই ইস্যুতে আলাদাভাবে হিজবুল্লাহর সাথে আলোচনার প্রয়োজন নেই বলেও জানান। হামাস যা মেনে নেবে আমরাও তাতেই সন্তুষ্ট থাকব। যুদ্ধবিরতি কার্যকর হলে কোনো আলোচনা দর কষাকষি ছাড়াই আমরাও অভিযান বন্ধ করে দেব। এর আগেও যা হয়েছে। তবে ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে আরো বড় হামলার জন্য প্রস্তুত হিজবুল্লাহ, এমন হুঁশিয়ারিও দিয়েছেন নাসরাল্লাহ। গাজায় তেল আবিবের চলমান বর্বর হামলার শুরু থেকেই উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। সম্প্রতি রকেট হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। গাজা সিটি থেকে সব ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে তাল আল হাওয়া অঞ্চলে চালানো হয়েছে বড় হামলা। প্রাণ হারিয়েছেন কমপক্ষে 30 জন। রাস্তায় এখনও সেখানে পড়ে আছে মরদেহ। বুধবার এক ঘোষণায় গাজা সিটি খালি করার নির্দেশ দেয় নেতানিয়াহু প্রশাসন। লিফলেট ফেলে দেওয়া হয় সতর্কবার্তা, আর সরে যেতে বলা হয় দক্ষিণে আজ জাওয়াইদ এবং দের আল বালাহ এলাকায়। নিরাপদ রুটের সন্ধানও দেওয়া হয়েছে সেই লিফলেটে বলা হয় ভয়াবহ রণক্ষেত্র হয়ে উঠবে গাজা সিটি। তবে ইসরায়েলের নির্দেশনা না মানার আহ্বান জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত প্রশাসন। দাবি, ফিলিস্তিনি জনগণকে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ফেলাই তাদের লক্ষ্য। এর আগেও নিরাপদ এলাকায় বাসিন্দাদের সরে যেতে বলে হামাস চালিয়েছে সেসব এলাকায়। প্রায় 2 সপ্তাহ তাণ্ডব চালানোর পর গাজার সুজাইয়া এলাকায় অভিযান সমাপ্ত ঘোষণা করল ইসরায়েল। বুধবার অভিযানের ইতি টানার সিদ্ধান্তের কথা জানায় দেশটির সামরিক বাহিনী। তাদের দাবি, শহরটিতে হামাসের অন্তত 8টি টানেল ধ্বংস করা হয়েছে। এসব টানেলে ছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের বিপুল অস্ত্র এবং যোগাযোগের সরঞ্জাম। গত 27 জুন সুজাইয়া এলাকায় প্রবেশ করে ইসরায়েলি সেনারা। হামাস নির্মূলের অজুহাতে এলাকাটিতে হামলা চালানো হয় এবং গোটা শহরকে তারা পরিণত করে ধ্বংসস্তূপে। মৃত্যু হয়েছে অনেক বেসামরিকেরও। এদিকে ইসরায়েলের দাবি, তাদের অভিযানে 1.5 শতাধিক হামাস যোদ্ধার মৃত্যু হয়েছে। ইসরায়েলি সেনাদের উপর হামলার নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করল ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার প্রকাশ করা হয় ভিডিওটি। এতে দেখা যায় অ্যান্টিপার্সোনাল রকেট সহ বিভিন্ন সমরাস্ত্র ব্যবহার করে হামলা চালাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের দাবি, গাজার তেল আল হাওয়া এলাকায় ইসরায়েলি সেনা এবং বুলডোজার লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। নিয়মিতই ইসরায়েলি সেনাদের উপর পাল্টা হামলা চালাচ্ছে হামাস যোদ্ধারা। সম্প্রতি বেশ শক্ত প্রতিরোধ গড়ে তোলার দাবিও করেছে গোষ্ঠীটি। হাজার হাজার সদস্যকে তেল আবিবের সেনারা হত্যা করলেও এখনো বেশ শক্তিশালী তারা। গোষ্ঠীটির দাবি, চলমান যুদ্ধে নতুন করে বিপুল ফিলিস্তিনি যোগ দিয়েছে হামাসে।
এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছেলেকে হত্যার হুমকি দিল হামাস। নতুন এক ভিডিও বার্তায় এই হুমকি দেওয়া হয়। স্নাইপার রাইফেল হামলায় নেতানিয়াহুর ছেলে ইয়াহিয়ার নেতানিয়াহুকে হত্যা করা হবে বলে জানানো হয় ওই ভিডিও বার্তায়। ভিডিওটিতে দেখা যায় হুমকি জানিয়েছে হামাসের ওই সদস্য এবং সদস্যটি বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার ছেলেকে যুদ্ধে পাঠাননি, সাধারণ ইসরায়েলিদের যুদ্ধে পাঠিয়ে বোকা বানানো হচ্ছে। ভিডিওতে স্নাইপার হামলা চালিয়ে এক ইসরায়েলি সেনাকে হত্যাও করে হামাসের ওই যোদ্ধা। গাজায় চলমান অভিযানের মধ্যেই আবারও ইসরায়েলকে বোমা সরবরাহ শুরু করতে দেওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্র। 500 পাউন্ডের এসব বোমা খুব শীঘ্রই পাঠানো হবে ইসরায়েলে। মে মাস থেকে তেল আবিবকে 2000 পাউন্ডের বোমা সরবরাহ বন্ধ রেখেছিল ওয়াশিংটন। অভিযোগ ছিল রাফা অভিযানে ব্যবহৃত হচ্ছে এসব মরণাস্ত্র। গেল 7 অক্টোবরের পরই গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বহর। আগ্রাসনে ব্যবহৃত বোমার বেশিরভাগই যুক্তরাষ্ট্রে সরবরাহ করা, যার মধ্যে রয়েছে 500 পাউন্ড ও 2000 পাউন্ডের বোমা। তবে আন্তর্জাতিক চাপের মুখে গেল মে মাস থেকে ইসরায়েলকে বোমা সরবরাহ বন্ধ রাখে যুক্তরাষ্ট্র। অভিযোগ ছিল রাফায় বেসামরিকদের ওপর চালানো হামলায় ব্যবহৃত হচ্ছে মার্কিন অস্ত্র। পাশাপাশি আন্তর্জাতিক ত্রাণকর্মী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র পড়ে চাপের মুখে। সেই ক্ষয়ক্ষতি বিবেচনায় সমরাস্ত্র সরবরাহ স্থগিতের সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। তবে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে আবারও ইসরায়েলকে 500 পাউন্ডের বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া অতীতে পাঠানো 2000 পাউন্ডের বোমার চালানো ছিল 500 পাউন্ডের বোমার বাক্স। বোমা সরবরাহ স্থগিত করায় আটকে যায় কম ক্ষমতা সম্পন্ন অস্ত্র, সেগুলোই আবারও পাঠাবে বাইডেন প্রশাসন। এসব বোমা 20 মিটার এলাকার মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এখন পর্যন্ত ইসরায়েলকে 2000 পাউন্ডের প্রায় 14,000 বোমা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র, আর 500 পাউন্ডের বোমা দেওয়া হয়েছে 6,500। গেল মাসে ওয়াশিংটন সফরে যান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালন। সে সময় স্থগিত হওয়া অস্ত্রের চালান আবারও সরবরাহের বিষয়টি সুরাহা হয় বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ন্যাটো সম্মেলনে যখন ইউক্রেনকে সহায়তার বন্যায় ভাসাচ্ছে পশ্চিমারা, তখন স্রোতের বিপরীতে ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে সরব হলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইউক্রেন এবং গাজা নিয়ে পশ্চিম বিশ্বের দ্বিমুখী আচরণের সমালোচনাও করেন তিনি। সামরিক জোটটির 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও। সামরিক জোট ন্যাটোর সম্মেলন, অথচ সদস্য না হয়েও আলোচনার বেশিরভাগ জুড়েই ইউক্রেন। 32 দেশের নেতাদের পাশাপাশি এতে অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইউক্রেনে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে রাশিয়া, এই অভিযোগে কিয়েভকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে পশ্চিমারা। ন্যাটো সম্মেলন থেকেও এসেছে বিপুল সহায়তার ঘোষণা। অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন গুরুত্বই পায়নি সম্মেলনে। গাজা ও ইউক্রেন নিয়ে পশ্চিমাদের দ্বিমুখী অবস্থানের সমালোচনা দীর্ঘদিনের। এবার পশ্চিমাদের এমন আচরণের সমালোচনায় ন্যাটোভুক্ত স্পেন। অন্য পশ্চিমা নেতাদের কাছে যখন উপেক্ষিত ফিলিস্তিনিরা, তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যুদ্ধবিরতির আওয়াজ তুললেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। যদি জনগণকে বলি যে আন্তর্জাতিক আইন রক্ষার জন্য আমরা ইউক্রেনকে সমর্থন দিচ্ছি, তাহলে আমাদের গাজার ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া উচিত। পশ্চিমা বিশ্বের এমন একটি অবিচল রাজনৈতিক অবস্থান দরকার, যেখানে কোনো দ্বিমুখী আচরণ থাকবে না। এদিকে ন্যাটো সম্মেলনে ফিলিস্তিনিদের ওপর বর্বরতার চিত্র তুলে ধরছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও। গ্রিস, হাঙ্গেরি, ইতালি সহ বিভিন্ন দেশের নেতাদের সাথে সাইডলাইন বৈঠকে তুলে ধরেন ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা। শুরু থেকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যে কয়টি দেশ সরব, তার মধ্যে অন্যতম স্পেন ও তুরস্ক। সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতিও দিয়েছে স্পেন সরকার। অন্যদিকে বর্বরতার প্রতিবাদে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। ন্যাটোর সদস্য হতেই ইউক্রেনের আর কোনো বাধা নেই, যে কোনো মুহূর্তে সামরিক জোটটিতে অন্তর্ভুক্ত করা হবে কিয়েভকে, এমনটি জানিয়েছেন ন্যাটোর মহাসচিব সেন্ট স্টলটেনবার্গ। এদিকে ওয়াশিংটন ডিসিতে ন্যাটো সম্মেলনে কথা জানান তিনি। বলেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদান ঠেকাতে পারবে না কেউ। সঠিক সময় আসলেই জোটে অন্তর্ভুক্ত করা হবে ইউক্রেনকে। এর পাশাপাশি নতুন করে কিয়েভকে আরও সামরিক সহায়তার ঘোষণাও আসে ন্যাটোর তরফ থেকে। বিবৃতিতে $430 কোটি সহায়তার কথা জানানো হয়। ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি
আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তিনি তিন দিনব্যাপী ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন ৩২ দেশের নেতারা। Those jets will be flying in the skies. জঙ্গি গোষ্ঠী আইএসের প্রয়াত নেতা আবু বকর আল বাগদাদির প্রথম স্ত্রীকে মৃত্যুদণ্ড দিলেন ইরাকের আদালত। বুধবার শোনানো হয় এই রায়। আসমা মোহাম্মদ পরিচিত ছিলেন উম্মে হুদাইফা নামে। তার বিরুদ্ধে চরমপন্থী সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগ, আইএসের নানা সহিংস কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। ২০১৮ সালে তুরস্কের দক্ষিণাঞ্চল থেকে তিনি আটক হন। পরিচয় গোপন করে লুকিয়েছিলেন এতদিন। চলতি বছর ফেব্রুয়ারিতে তাকে ইরাকে ফেরানো হয়। আইএসের পতনের পর ২০১৯ সালে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের অভিযান চালানো হয় হামলা। মার্কিন প্রশাসনের দাবি, আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বাগদাদি ও তার ২ সন্তান। সেনাদের গুলিতে নিহত হন তার ২ স্ত্রী। ইউক্রেনকে F-16 ফাইটার জেট পাঠানো শুরু করেছে মিত্ররা। শীঘ্রই ইউক্রেনে পৌঁছাবে যুদ্ধ বিমানের প্রথম চালান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন এই তথ্য। বুধবার ন্যাটো সম্মেলনে সাইডলাইন বৈঠকে ব্লিংকেন বলেন, ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান ইউক্রেনে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই গ্রীষ্মেই কিয়েভের আকাশে উঠবে F-16, এমন মন্তব্য করেন তিনি। গত ২ বছর ধরে মিত্রদের কাছ থেকে F-16 চেয়ে আসছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রথমে দিতে রাজি না হলেও পরে ইউক্রেনের আবদার মেনে নেন পশ্চিমারা। আমি এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে F-16 জেট হস্তান্তর প্রক্রিয়া চলছে। ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে যাচ্ছে প্রথম চালান। এই গ্রীষ্মেই এসব যুদ্ধ বিমান ইউক্রেনের আকাশে উড়বে, যাতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে তারা। ইউক্রেনের জন্য মূর্তিমান আতঙ্ক রাশিয়ার H-101 ক্রুজ মিসাইল। অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটির আঘাতে নাকাল কিয়েভ। পশ্চিমাদের থেকে পাওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও ঠেকানো যাচ্ছে না এই মিসাইল। শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে ক্ষেপণাস্ত্রটি নিমিষেই টার্গেটকে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। গেল কয়েকদিন ধরেই ইউক্রেন কাঁপাচ্ছে রুশকে H-101 মিসাইল। একদিকে নির্ভুল লক্ষ্যভেদ আর ব্যাপক ধ্বংসযজ্ঞের ক্ষমতা, অন্যদিকে রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতার কারণে ইউক্রেনীয় বাহিনীর আতঙ্কে পরিণত হয়েছে এই মিসাইল। সাবসনিক ধরনের এই মিসাইল অবশ্য রুশ বাহিনীর বহরে নতুন নয়। ২০১২ সাল থেকে এটি রয়েছে রুশ সমর ভাণ্ডারে। তবে এত ব্যাপক ব্যবহার হচ্ছে এই প্রথমবারের মতো। ৭.৪৫ মিটার উচ্চতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় ২৫০০ কেজি। বহন করতে পারে 450 কেজির মতো বিস্ফোরক। ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করতে পারে এই মিসাইল। টার্বোজেট ইঞ্জিন থাকায় প্রতি ঘন্টায় ছুটতে পারে ৯০০-রও বেশি কিলোমিটার গতিতে। উঠতে পারে একটানা ১০ ঘন্টা পর্যন্ত। মূলত আকাশ থেকে ভূমিতে আঘাত হানে এটি। নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত করার সক্ষমতায় এই মিসাইলের অনন্য বৈশিষ্ট্য। H-101 এর অপারেটিং সিস্টেমে সংযুক্ত থাকে লক্ষ্যবস্তুর মানচিত্র। ফলে টার্গেটকে খুব ভালোভাবে অনুসরণ করতে পারে এটি। নিয়ন্ত্রণ করা যায় স্যাটেলাইট দিয়েও। শুধু তাই নয়, মাটি থেকে মাত্র ৩০ মিটার উচ্চতায় উঠতে পারে মিসাইলটি। সক্ষম যে কোনো এয়ার ডিফেন্সের রাডারের চোখ ফাঁকি দিতে। এ কারণে ইউক্রেন যুদ্ধে এই মিসাইলকে ঠেকাতে রীতিমতো ব্যর্থ পশ্চিমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অত্যাধুনিক এই মিসাইলের রেঞ্জ ২৫০০ থেকে ২৮০০ কিলোমিটার পর্যন্ত, যে কারণে নিজেদের আকাশ সীমা ব্যবহার করেই খুব সহজেই আরেক দেশে হামলা করতে পারবে মস্কো, যার সবশেষ উদাহরণ কিয়েভের শিশু হাসপাতালে হামলা। 101 ছাড়াও KH সিরিজের রয়েছে আরও কয়েকটি সংস্করণ, যার মধ্যে অন্যতম KH-102, 5532 এবং 22। ফোনালাপ ও বার্তা আদান প্রদানে আড়িপাতার আইনি বৈধতা পেল পাকিস্তানের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা ISI। রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা আরও শক্ত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের নাগরিক ও মানবাধিকার কর্মীর পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। তাদের শঙ্কা, এটি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন এবং ভিন্নমত রোধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে। স্বাধীনতার পর থেকে দেশটির প্রায় অর্ধেক সময়ে শাসনভার সামরিক বাহিনীর হাতে ছিল। এবার
এবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই থেকে জো বাইডেনকে সরে দাঁড়াতে বললেন হলিউড অভিনেতা এবং ডেমোক্রেটদের অন্যতম দাতা সদস্য জর্জ ক্লুনি। নিজেকে আজীবনের জন্য ডেমোক্রেট সমর্থক দাবি করা এই হলিউড অভিনেতা গত মাসেই বাইডেনের নির্বাচনের জন্য বিপুল অঙ্কের তহবিল সংগ্রহ করেছিলেন। ক্লুনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে গত 4 বছরে বেশ কয়েকটি লড়াইয়ে জিতলেও এখন বয়সের সাথে লড়াই করার সাধ্য নেই তার। বাইডেনের আগামী নির্বাচনে জিততে পারবে না বলেও সাফ জানান তিনি। আর তাই 81 বছর বয়সে এই নেতাকে সরে যাওয়ার আহ্বান জানান ক্লুনি। গত 27 জুন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সাথে টিভি বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর থেকেই বাইডেনকে সরে যাওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। অনেক ডেমোক্রেট নেতাই এখন নতুন প্রার্থী চাচ্ছেন। ভূমধ্যসাগর থেকে রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার করা হয়েছে কমপক্ষে 87 অভিবাসন প্রত্যাশীকে। বুধবার অলাভজনক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার এর স্বেচ্ছাসেবী দল এই অভিযান পরিচালনা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃতরা সবাই লিবিয়ার নাগরিক এবং অভিযানের একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্যসাগরে ভাসছিল ডিঙিটি। উদ্ধারকর্মীরা কাছাকাছি যেতেই পানিতে লাফ দিতে শুরু করেন অনেকে। উদ্ধারের পর তারা জানান, লিবিয়ায় ফিরে যাওয়ার তুলনায় মৃত্যু অধিক শ্রেয়। নাটকীয় উদ্ধার অভিযান শেষে সবাইকে ইতালি বন্দরে নিয়ে যাওয়া হয়। ট্রাউজারের ভেতর 100 জীবন্ত সাপ। অভিনব কায়দায় সরীসৃপগুলো পাচারের সময় চীনের বিমানবন্দর থেকে আটক করা হয় এক ব্যক্তিকে। উদ্ধারকৃত প্রাণীগুলোর ভিডিও প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 6টি স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল বিভিন্ন আকৃতির সেই সাপগুলোকে। লাল, গোলাপি আর সাদা রং ছিল সেই সরীসৃপগুলোর। তবে জীবন্ত সাপগুলো কিভাবে ট্রাউজারে করে নিয়ে যাওয়া হচ্ছিল তা স্পষ্ট নয় এখনো। আটককৃত ব্যক্তির নাম এবং পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। আর 2023 সাল থেকে পোশাকের ভেতরে 5টি সাপ নিয়ে পাচারের সময় আটক হয়েছিলেন এক নারী। বিশ্বে প্রাণী পাচারের শীর্ষে অবস্থান করে চীন। কয়েক বছরে বেড়েছে এর তীব্রতা। জড়িত চক্রগুলোকে শনাক্তে পুলিশের জোরালো অভিযান চলছে। সাগরে একটি দুটি নয়, বরং একসাথে হাজারো তিমির কবলে পড়ল নৌকা। যদিও কোনো বিপত্তি ছাড়াই বেঁচে ফিরেছেন নৌকার যাত্রী টম ওয়েডিংটন। সম্প্রতি আটলান্টিক মহাসাগরে ঘটে এই ঘটনা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিলেন সেই ব্যক্তি। যাত্রাপথে তার সময়ে পৌঁছান আটলান্টিক মহাসাগরে। সে সময় তার নৌকার চারপাশ ঘিরে ধরে প্রায় 1000 খানেক তিমি। এতে ভয়ঙ্করভাবে দুলতে শুরু করে সেই নৌকাটি। তিনি জানান, তিমিগুলো লম্বা পাখা যুক্ত পাইলট প্রজাতির তিমি ছিল সেটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝসাগরে এই লোমহর্ষক দৃশ্যের ভিডিও প্রকাশ করেছে ওয়েডিংটন। তবে কোনো অঘটন ঘটেনি। নৌকার চারিদিকে সাঁতার কেটেই অন্যদিকে সরে গিয়েছিল তিমিগুলো। Wow. That's so cool. 2050 সালে বিশ্বের জনসংখ্যা হবে 970 কোটি। জাতিসংঘের তথ্য বলছে এই শতকেই মানুষের সংখ্যা স্পর্শ করবে 1000 কোটির ঘর। তবে কয়েকটি দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমায় আছে উদ্বেগ। জাতিসংঘ বলছে 2050 সাল নাগাদ অন্তত 61টি দেশে জনসংখ্যা কমে যাবে। এর মধ্যে 26 দেশে অন্তত 10% মানুষ হ্রাস পাবে। বিশ্বে জনসংখ্যা 800 কোটির ঘর ছুঁয়েছিল 2022 সালের 15 নভেম্বর। বর্তমানে এ সংখ্যা 812 কোটির বেশি। 2011 সালে 700 কোটি স্পর্শ করে মানুষের সংখ্যা। বিশ্বের জনসংখ্যা প্রথম 100 কোটি ছুঁয়েছিল 1804 সালে। এরপর 200 বছরের মধ্যে তা 7 গুণ বেড়ে যায়, আর সবশেষ 100 কোটি বেড়েছে মাত্র 11 বছরে। সবচেয়ে বেশি জনসংখ্যার দুই দেশ চীন ও ভারত। দেশ দুটির প্রত্যেকটিতে 140 কোটির বেশি মানুষ বসবাস করে। তবে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হলেও চীনের ক্ষেত্রে চিত্রটা বিপরীত। দেশটিতে সন্তান জন্মদানে ব্যাপক অনীহার কারণে কমছে মানুষের সংখ্যা। এই শতকে শেষ নাগাদ চীনের জনসংখ্যা নেমে যেতে পারে 100 কোটির নিচে। জাতিসংঘের তথ্য বলছে, গত 2 শতকে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল যে জনসংখ্যা, আগামী কয়েক দশকে তাতে লাগাম পড়বে। মানুষের সংখ্যা 900 কোটি ছুঁতে লাগবে 15 বছর। 2050 সালে দাঁড়াবে 970 কোটি, আর 2100 সালে জনসংখ্যা হবে 1090 কোটি।
2050 সাল নাগাদ বিশ্বের অন্তত 61টি দেশে কমবে জনসংখ্যা। এর মধ্যে 26টি দেশ কমপক্ষে 10% বাসিন্দা হারাবে। জাপান, ক্রোয়েশিয়া, লাটভিয়া, সার্বিয়া, মলদোভা, হাঙ্গেরি ও ইউক্রেনে কমতে পারে 15% পর্যন্ত। বেশ কয়েকটি দেশের সরকার প্রণোদনা দেয়া সহ নানা উদ্যোগ নিয়েও সন্তান জন্মদানে মানুষের আগ্রহ বাড়াতে পারছে না। 1989 সালের 11 জুলাই 500 কোটি স্পর্শ করে পৃথিবীর জনসংখ্যা। এরপর থেকেই প্রতি বছর 11 জুলাই জাতিসংঘের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়।